আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনুশীলনী 1.2 এর নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা ইতিমধ্যে অনুশীলনী 1.2 এর এমসিকিউ এর 2টা ক্লাস শেষ করেছি এবং আজকে এমসিকিউ এর তৃতীয় এবং শেষ ক্লাস। তো এই 3টা ক্লাসের মাধ্যমে আমরা যতগুলো এমসিকিউ তোমাদেরকে শেষ করালাম বা কমপ্লিট করাচ্ছি, এর বাইরে ইনশাআল্লাহ কোনো অঙ্ক থাকবে না। তো আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। আমাদের 1 নম্বর অঙ্কে বলছে নিচের কোনটি মূলদ সংখ্যা। দেখো, মূলদ এবং অমূলদ সংখ্যা আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। মূলদ সংখ্যার বৈশিষ্ট্য কি? সকল ধনাত্মক, ঋণাত্মক, পূর্ণ সংখ্যা শূন্য সহ, তার মানে শূন্য সহ সকল ধনাত্মক, ঋণাত্মক, পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা মূলদ সংখ্যা হবে। এখানে মনে রাখতে হবে, যেই ভগ্নাংশ অসীম দশমিক, তার মানে দশমিকের পরে যে ভগ্নাংশের শেষ নাই, সেটা মূলদ সংখ্যা হতে পারবে না। তাহলে আমরা একটু দেখি। এবং অমূলদ সংখ্যা কোনগুলা? অমূলদ সংখ্যা হচ্ছে এই যে প্রথমটা বললাম যে দশমিকের পরে যে সংখ্যা শেষ হবে না সেটা অমূলদ সংখ্যা হবে। কোনো মৌলিক সংখ্যা যদি বর্গমূল করি সেটাও অমূলদ সংখ্যা হবে। আবার পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূলও অমূলদ সংখ্যা। তাহলে অপশন কতে আমাদের দেখো বলছে 1.785। দেখো, এটা একটা দশমিক সংখ্যা এবং এটা শেষ হয়ে গেছে। তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি এটি একটি মূলদ সংখ্যা। তাহলে অ্যান্সার পাচ্ছি আমরা ক। বাকি অপশনগুলো কি? দেখো, খতে আমাদের যে দশমিক সংখ্যা দিয়েছে এটা কিন্তু শেষ নাই, দেখো ডট ডট ডট, মানে এই সংখ্যাটি চলতেছে। তাহলে এটা হচ্ছে একটা অসীম দশমিক সংখ্যা, তাহলে এটা অমূলদ সংখ্যা। ওকে। গতে দেখো মৌলিক সংখ্যার বর্গমূল, তাহলে মৌলিক সংখ্যার বর্গমূল এটাও একটি অমূলদ সংখ্যা। ঘতে আমাদের বলছে কি মৌলিক সংখ্যার বর্গমূল, তাহলে এটাও অমূলদ সংখ্যা। আশা করি বুঝতে পেরেছো যে ক অপশনের কেন এটি মূলদ সংখ্যা হয়েছে। দুই আমাদের কি বলছে দেখি। দুইয়ে বলছে নিচের কোনটি অমূলদ সংখ্যা। তাহলে এখানে চাইছিল মূলদ আর এখানে চাচ্ছে অমূলদ সংখ্যা। অপশন ক তে আছে শূন্য। আমরা কিন্তু ইতিমধ্যে জেনে ফেলেছি শূন্য একটি মূলদ সংখ্যা, তাহলে শূন্য অমূলদ নয়। ওকে, অপশন খ তে আমাদের কি বলছে √12/49। ওকে, √12/49 কে আমরা যদি একটু ক্যালকুলেট করি, যেহেতু দুইটা রুটের মধ্যে, তো যদি আলাদা করে আমি রুট ব্যবহার করি, যেহেতু দুইটার উপরে রুট আছে আলাদা আলাদা করে নিলাম। নিচে আছে 49, 49 বর্গমূল করলে আমরা পাবো 7। আর 12 কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে 12কে যদি বর্গমূল করি তাহলে একটা অমূলদ সংখ্যা পাবো। আর একটা অমূলদ সংখ্যার সাথে একটা মূলদ সংখ্যা, এখানে একটা অমূলদ সংখ্যা পাচ্ছি আর হরে পাচ্ছি একটা মূলদ সংখ্যা। একটা অমূলদ সংখ্যার সাথে একটা মূলদ সংখ্যা যোগ, বিয়োগ, গুণ, ভাগ যেভাবেই থাক না কেন পুরো সংখ্যাটি হয়ে যায় অমূলদ সংখ্যা। আমি আবার বলি, একটা অমূলদ সংখ্যার সাথে একটা মূলদ সংখ্যা যদি থাকে তাহলে পুরো সংখ্যাটি হয়ে যায় অমূলদ সংখ্যা। তাহলে দেখো, একটা অমূলদ সংখ্যার সাথে একটা মূলদ সংখ্যা আছে, ভাগ আকারে আছে, সে ভাগ আকারে থাক, যোগ আকারে থাক, বিয়োগ আকারে থাক আর গুণ আকারে থাক, সেটা অমূলদ সংখ্যা হবে। তাহলে এটি নিঃসন্দেহে একটি অমূলদ সংখ্যা। তাহলে অ্যান্সার কিন্তু আমরা খ পেয়ে গেলাম। ওকে, বাকিগুলো একটু দেখি। √4/25, তাহলে √4/√25 আমরা এইভাবে লিখতে পারি একে। 4-এর বর্গমূল করলে পাবো 2, 25-এর বর্গমূল করলে 5। দেখো, দুইটা পূর্ণ সংখ্যা পেয়েছি আমরা, তাই না? তাহলে এটি একটি মূলদ সংখ্যা। একইভাবে এটা দেখো, একটা 10 দুগুণী 20 আর 1 21, 21/2 একটা সাধারণ ভগ্নাংশ পেয়েছি। সাধারণ ভগ্নাংশে যে সংখ্যা লেখায় থাকে বা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায় সেই সংখ্যাগুলো হয় মূলদ সংখ্যা। তাহলে এটাও একটা মূলদ সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। ওকে, 3 নম্বরটি দেখি। আমাদের বলছে নিচের তথ্যগুলো লক্ষ্য করো। ওকে, লক্ষ্য করি। লক্ষ্য করে কি দেখতে পাই সেটা একটু দেখি। একে বলছে 0.0001 এর বর্গমূল 0.01। সংখ্যাটি কি দিয়েছে? 0.0001 এর বর্গমূল যদি আমরা করি তাহলে আমরা অ্যান্সার পাবো 0.01। আসলে কি ঠিক আছে কিনা দেখো, মনে রাখতে হবে দশমিকের পরে দশমিক সংখ্যা যদি বর্গমূল করি তাহলে দশমিকের পরে যতগুলা সংখ্যা থাকবে বর্গমূল করলে বর্গমূলে তার অর্ধেক সংখ্যক সংখ্যা আসবে। তাহলে দেখো, এখানে সংখ্যা ছিল কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা। তাহলে এর যদি বর্গমূল করি তাহলে দশমিকের পরে সংখ্যা হবে 2টা। ওই সেন্স থেকে একটা ঠিক আছে, মানে 2টা দিকে খেয়াল রাখতে হবে। প্রথম দিকটা ঠিক আছে যে বর্গমূল
দুইটা সংখ্যা যেহেতু আছে তাহলে এটা হতে পারে। এখন দ্বিতীয় শর্তটা কি ছিল সেটা একটু দেখি। দ্বিতীয় শর্ত হচ্ছে আমরা জানি বর্গমূল করতে গেলে বা বর্গ করতে গেলে, বিশেষ করে বর্গমূলের ক্ষেত্রে মনে রাখবো জোড়ায় জোড়ায় বর্গমূল করতে হয়। তাহলে প্রথম জোড়ার কাজ যদি আমরা করি, প্রথম জোড়া আছে কি শূন্য শূন্য, এই শূন্য শূন্য যদি আমরা বর্গমূল করি তাহলে দেখো শূন্য দুইটা হোক আর হাজারটা হোক, আর যদি বর্গমূল করি আমরা পাবো শূন্য। কয়টা শূন্য? একটা শূন্য। কারণ একটা শূন্য যা হাজারটা শূন্য একই কথা। এই দুইটা শূন্য যদি বর্গমূল করি তাহলে আমরা পাবো কয়টা শূন্য? একটা শূন্য। এর পরের জোড়া কি আছে? শূন্য এক। শূন্য এক এর যদি বর্গমূল করি তাহলে শূন্য এক মানে কি? এক। একটা পূর্ণ সংখ্যার আগে একটা শূন্য দাও আর হাজারটা শূন্য দাও, কোনো দাম নাই। তাহলে শূন্য এক মানে কি? একের বর্গমূল। তাহলে একের বর্গমূল করলে আমরা পাবো কত? এক। তাহলে এর পরিবর্তে আমরা পাচ্ছি শূন্য বর্গমূল করলে, আর এই জোড়ার পরিবর্তে আমরা বর্গমূল করলে পাচ্ছি শূন্য এক। তাহলে এই দেখো শূন্য এক, তাহলে অ্যান্সারটি ঠিক আছে। তাহলে এর বর্গমূল 0.01। অপশন এক ঠিক। ওকে, দুয়ে আমাদের কি বলছে? 16/25 একটি পূর্ণবর্গ ভগ্নাংশ। পূর্ণবর্গ ভগ্নাংশ কাকে বলে? যেই ভগ্নাংশের বর্গমূল করলে লব এবং হরে পূর্ণ সংখ্যা পাওয়া যায় তাকে পূর্ণবর্গ ভগ্নাংশ বলে। আছে 16/25। ওকে, 16 যদি আমরা বর্গমূল করি পাবো 4, 25-এর বর্গমূল করলে পাবো 5। তাহলে দেখো এই ভগ্নাংশটির বর্গমূল করে লব এবং হরে পূর্ণ সংখ্যা পেয়েছি, তাহলে নিঃসন্দেহে এটি একটি পূর্ণবর্গ ভগ্নাংশ। তাহলে দুইও ঠিক আছে। তিনি কি বলছে? √3 এর মান প্রায় 2 এর সমান। আচ্ছা, √3 এর মানটা কত আমরা সেটা দেখি। 1.732 সামথিং এই ধরনের একটা মান পাবো আমরা √3 এর মান। দেখো তো এটা কি 2 এর কাছাকাছি? অনেকের কাছে মনে হচ্ছে 1.732 এর কাছাকাছি, কিন্তু না, এর মাঝখানে কোটি কোটি সংখ্যা আছে। 2 এর কাছাকাছি মান আমরা কখন বলতে পারবো? একটা সংখ্যা ধরো হয়েছে 1.99, তাহলে আমরা কি এখানে বলছি প্রায় 2 এর সমান, তাহলে 1.99। তাহলে দেখো তো একেবারেই কাছে না 2 এর? মানে আমরা যদি সংখ্যা রেখায় দেখাতে যাই তাহলে দেখবো 2 এর সাথে একেবারে লেগে আছে সংখ্যাটি। তাহলে এই সংখ্যাকে বলা যাবে প্রায় 2 এর সমান, তাই না? তুমি ধরো 33-এ পাস, তুমি পাইছো 32, তাহলে কি বলা যাবে? এ পাস করে গেছে প্রায়। আর তুমি পাইছো 17, 18 বা 25 বা 27, তাহলে কি বলা যাবে যে পাস করে গেছে? অনেক ডিফারেন্স। কিন্তু 33-এ পাস, তুমি পাইছো 32, তখন বলা যাবে যে হ্যাঁ ছেলেটা তো পাস করে গেছে বা মেয়েটা তো পাস করে প্রায় পাস করে গেছে। তো এটাও সেম তাই। √3 এর মান 1.73, এটা প্রায় 2 এর সমান না। 1.99 হলে তখন আমরা বলতে পারতাম এটা প্রায় 2 এর সমান। তাহলে অপশন এটা ঠিক নাই। তাহলে 1 আর 2 সঠিক আছে। তাহলে দেখো তো নিচে কোনটি সঠিক? 1 আর 2 কোনটায় আছে? অপশন ক তে আছে। তাহলে ক কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো 3 নম্বর। ওকে, এবার 4 নম্বরটি আমরা একটু দেখি। 4 নম্বর আমাদের বলছে কি √3 একটি অমূলদ সংখ্যা। এটা একটা অমূলদ সংখ্যা, আমরা একটু আগেই দেখলাম। নিঃসন্দেহে একটি অমূলদ সংখ্যা যার দশমিকের পর অঙ্ক সংখ্যা অনির্দিষ্ট। √3 কে যদি আমরা বর্গমূল করি 1.732 ডট 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 চলতেই থাকবে। তার মানে তুমি যতদিন বেঁচে থাকবা তুমি ততদিন যদি এটা ক্যালকুলেশন করেই যাও এর মান আসতেই থাকবে আসতেই থাকবে, শেষ হবে না। তাহলে এর দশমিকের পরে এর সংখ্যা অঙ্ক সংখ্যা নির্দিষ্ট নয় বা অনির্দিষ্ট, এটা সঠিক। তাহলে এক ঠিক আছে। দুয়ে কি বলছে? যা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, এটাও সঠিক। কারণ এটি একটি অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, তাহলে এটা সঠিক আছে। এখন তোমরা অনেকেই ভাবতেছো আচ্ছা এইটা তো ভগ্নাংশ আকারেই লেখা আছে, তাহলে আমি কেন বলতেছি এটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না? দেখো, ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, যখন এই ধরনের ভাষা থাকবে তখন আমরা বুঝে নেব ভগ্নাংশ মানে সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ নয়। সাধারণ ভগ্নাংশ কি? ধরো 5/7, এটি একটি সাধারণ ভগ্নাংশ, যেমন লব বাই হর আকারে প্রকাশ করা যায়। তাহলে কোনো অমূলদ সংখ্যাকে তুমি লব বাই হর আকারে প্রকাশ করতে পারবে না, এটা সত্য অমূলদ সংখ্যার। আর মূলদ সংখ্যার এটাই সত্য যে সকল মূলদ সংখ্যাকে লব বাই হর আকারে প্রকাশ করা যায়। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে এই ভগ্নাংশ বলতে আমরা কি বুঝিয়েছি। তাহলে এটাকে প্রকাশ করা যাচ্ছে না ভগ্নাংশ আকারে। তিনি বলছে কি যা পূর্ণবর্গ।
কোনো অমূলদ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা নয়। পূর্ণবর্গ সংখ্যা হলে সেটা তো মূলদ সংখ্যা হয়ে যেত, তাহলে এটা পূর্ণবর্গ নয়, তাহলে এটা হচ্ছে না। তাহলে অ্যান্সার হচ্ছে 1 আর 2। 1 আর 2 কোথায় আছে? কতে আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটি। ওকে, আমরা 5 নম্বরটি দেখি। আমাদের বলছে কি যে নিম্নে মূলদ সংখ্যা, তার মানে এখানে 3টা সংখ্যা দিয়েছে, এগুলা কি সবগুলাই মূলদ, নাকি একটি মূলদ বাকিগুলো মূলদ নয়, নাকি কোনোটি মূলদ নয় সে। তাহলে আমরা দেখি কোনটি সঠিক হবে। আমাদের অপশন 1 এ বলছে 0/5। 0/5, শূন্যকে পৃথিবীর যে সংখ্যা দিয়েই ভাগ করো না কেন তার মান হবে 0। শূন্যকে পৃথিবীর যে সংখ্যা দিয়েই ভাগ করো না কেন তার মান হবে 0। তাহলে শূন্যকে 5 দিয়ে ভাগ করছে, মান হবে কত? 0। তাহলে 0 একটি কি সংখ্যা? মূলদ সংখ্যা। তাহলে এটা কিন্তু সঠিক আছে, এটা মূলদ সংখ্যা। দ্বিতীয় অপশন বলছে 2.05। 2.05, দশমিক সংখ্যার পরে যদি অঙ্ক সংখ্যা সীমাবদ্ধ হয় তাহলে সেটি হচ্ছে মূলদ সংখ্যা। দেখো দশমিক সংখ্যার পরে অঙ্ক সংখ্যা সীমাবদ্ধ, দুইটা অঙ্ক আছে, অসীম না, তাহলে এটাও একটা মূলদ সংখ্যা, এটা সঠিক আছে। অপশন 3 এ কি বলছে? √25। ওকে, 25 একটি পূর্ণবর্গ সংখ্যা, একে যদি বর্গমূল করো পাবো 5, এটাও একটা মূলদ সংখ্যা, তাহলে এটাও সঠিক মূলদ সংখ্যা। তাহলে 3টাই আছে কোন অপশনে? ঘ। আশা করি বুঝতে পেরেছো তোমরা। তো আজকে ক্লাস এই পর্যন্তই, এবং ক্লাস শেষের আগে আর একটা কথা বলিনি। দেখো আমরা টোটাল যে 3টা ক্লাস করেছি এমসিকিউ এর অধ্যায়ের উপরে, এই 3টা এমসিকিউ ক্লাস যদি তোমরা মনোযোগ সহকারে করো তাহলে এখান থেকে আর কোনো এমসিকিউ তোমাদের বাদবে না। মানে এখান থেকে যে এমসিকিউটা আসুক না কেন তোমরা খুব সহজে সলভ করতে পারবে, এবং এর বাইরে থেকে ইনশাআল্লাহ কোনো এমসিকিউ থাকবে না। তো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে, এবং পরবর্তী ক্লাস আমরা ইনশাআল্লাহ সৃজনশীল নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।